প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। শীতলমারি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমি মৌসুম মণ্ডল, সহকারী শিক্ষক, সাবকালী মাধ্যমিক বিদ্যালয়, শীতলমারি, বাগেরহাট। আজ আমি তোমাদের সাথে কথা বলবো নবম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে, অধ্যায় তৃতীয়। আজকের পাঠ চাহিদা। তো চাহিদা বলতে কি বোঝায় সেটা প্রথমে আমরা জানব। চাহিদাটা কাকে বলে? আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু পেতে চাই, যেমন সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, উন্নত মানের খাবার ইত্যাদি। এইগুলো আমাদের কাছে সব আকাঙ্ক্ষা কিন্তু চাহিদা নয়। অর্থাৎ চাহিদা হতে হলে তার তিনটি শর্ত থাকতে হবে। এই তিনটি শর্তে যদি একটাও বাদ পড়ে তাহলে সেটা চাহিদার ভিতরে পড়বে না। কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, তোমার একটা দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা আছে ভিতরে, এটা শুধু একটা থাকলে হবে। এই তিনটা শর্ত আছে। দ্বিতীয় যে শর্তটা আছে, ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য। যে জিনিসটা তুমি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করতেছো তার জন্য আবার কি অর্থ থাকতে হবে। আবার অর্থ যে সামর্থ্য না থাকে তাহলে চাহিদার ভিতরে পড়বে না। তৃতীয় শর্ত হলো অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা। তোমার কাছে টাকা আছে কিন্তু তুমি টাকা ব্যয় করবা না। সে টাকা ব্যয় না করলে তুমি কোনো দ্রব্য ক্রয়ও করতে পারবে না। এই তিনটি শর্তে যদি একটা শর্ত তোমার বাদ পড়ে তাহলে তোমার চাহিদা হিসাবে সেটা গণ্য হবে না। ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। তাহলে কি বলেছে? যে ক্রয় করবে তার চাহিদা বলতে গিয়ে তার অর্থ থাকতে হবে, ক্রয় করার ইচ্ছা থাকতে হবে, তাহলে সেটা চাহিদা বলে গণ্য হবে। চাহিদা বিধিটা কি? তোমার মা তোমার বাবাকে বাজার থেকে ইলিশ মাছ আনতে বলছিল। তোমার বাবা বাজারে গিয়ে দেখলো ইলিশ মাছের খুব দাম। ইলিশ মাছ না কিনে তোমার বাবা বাড়ি ফিরে এসে বিরক্তির স্বরে বললেন, ইলিশ মাছের খুব দাম, তাই ইলিশ মাছ আনা সম্ভব নয়। পরবর্তীতে একদিন তোমার বাবা কি করলো? দুইটি ইলিশ মাছ নিয়ে বাড়ি হাসি মুখে বললেন, আজ দুইটি ইলিশ মাছ নিয়ে এসেছি, বাজারে ইলিশ মাছ সস্তা, তাই দুইটি ইলিশ মাছ নিয়ে এলাম। এখানে আমরা বলতে পারি দামের সাথে চাহিদার একটা বিপরীত সম্পর্ক আছে। দাম বাড়লে চাহিদা কমে যায়, আবার দাম কমলে কি হয়? চাহিদা বেড়ে যায়। অতএব আমরা বলতে পারি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, আবার দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। দামের সাথে চাহিদার এইরূপ বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। চাহিদার সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। আমরা এই একটা চাহিদার সূচি দেখতে পাচ্ছি। চাহিদার সূচিতে কি আছে? প্রতি একক দ্রব্যের দাম টাকা, আর চাহিদার পরিমাণ। প্রতি একক দ্রব্যের দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ দাঁড়িয়েছিল কত? 4 একক। দ্রব্যের দাম কমে যখন 6 টাকা হলো তখন চাহিদার পরিমাণ 8 একক। পরবর্তীতে দ্রব্যের দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ 12 একক। সর্বশেষ দাম কমে যখন 2 টাকা এসে দাঁড়িয়েছে তখন চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে 16 একক। এটা আমরা কি বললাম? চাহিদা সূচি।
তাহলে এই পর্যন্ত আমরা পেয়েছি কি চাহিদা কাকে বলে, চাহিদা বৃদ্ধি কাকে বলে, চাহিদা সূচি কাকে বলে। পরবর্তীতে আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব। দ্রব্যের দাম টাকা আর চাহিদার পরিমাণ। এখন আমরা যে সূচিটা থেকে দ্রব্যের দাম এবং পরিমাণ পেয়েছি, এখন আমরা রেখাচিত্রের সাহায্যে তা প্রকাশ করব। ও এক ভূমি অক্ষ আর ওয়াই হলো লম্ব অক্ষ। লম্ব অক্ষে আছে কি দ্রব্যের দাম টাকায়, আর ভূমি অক্ষে চাহিদার পরিমাণ। ও এক হলো ভূমি অক্ষ। দ্রব্যের দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ কোথায় ছিল, 4 একক। এখন ও ওয়াই লম্ব অক্ষে এবং ও এক্স ভূমি অক্ষে, ও এক্স ওয়াই লম্ব অক্ষে 8 সূচক এবং ও এক্স ভূমি অক্ষে 7 সূচক বিন্দু যোগ করি। তাহলে আমরা কি করলাম, যোগ করলাম। যোগ করে একটা বিন্দু হয়েছে, বিন্দুটার নাম দিলাম কিউ বিন্দু। পরবর্তীতে আমরা দ্রব্যের দাম ওয়াই লম্ব অক্ষে দ্রব্যের দাম 6 টাকা আর ও এক্স ভূমি অক্ষে তখন চাহিদার পরিমাণ বেরিয়েছিল 8 টাকা, 8 একক। এখন আমরা ও ওয়াই লম্ব অক্ষে এবং ও এক্স ভূমি অক্ষে 8 সূচক বিন্দু যোগ করি। যোগ করলে আমরা আরেকটি বিন্দু পাই, সেই বিন্দুটার নাম দিচ্ছি আর বিন্দু। পরবর্তীতে ও আই লম্ব অক্ষে 4 সূচক আর ও এক্স ভূমি অক্ষে 12 সূচক বিন্দু পাই। এই বিন্দু থেকে বিন্দু দুটি যোগ করি। ও এক্স ভূমি আর ওয়াই লম্ব অক্ষে যোগ করে আমরা পেয়েছি 12 এস সূচক বিন্দু। পরবর্তীতে ওয়াই লম্ব অক্ষে 2 সূচক এবং ও এক্স ভূমি অক্ষে 16 সূচক বিন্দু যোগ করি। যোগ করলে আমরা পাই কি টি। এই টি, তাহলে আমরা কয়টা বিন্দু পেয়েছি, 4টি। এখন এই জায়গাটাকে আমরা যদি যোগ করি, তারা পরস্পর টি বিন্দুতে মিলছে। বিন্দুগুলো যোগ করলে কিউ আর এস টি পেয়েছি। এখন এই কিউ আর এস টি বিন্দুগুলো যোগ করলে আমরা পি প্রাইম রেখা পাই। সেই পি প্রাইম রেখা ডি প্রাইম রেখাটি হলো দ্রব্যের বিভিন্ন দামের চাহিদার বিভিন্ন পরিবর্তন নির্দেশ করছে। এই ডি প্রাইম রেখা অনুযায়ী চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। আমরা এখানে স্বাভাবিকভাবে দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করেছি। তাহলে তোমাদের এই চাহিদা সূচি আর চাহিদা রেখা বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলবে। পরবর্তী ক্লাসে আমরা যদি কোনো সমস্যা থাকে দেখব, আর যদি সমস্যা না থাকে তাহলে তো এই পর্যন্তই ক্লাসের শেষ। পরবর্তী যে ক্লাস সেটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি।